নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। আমার চ্যানেল ফিল্মসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নষ্টনীড় 2 সিরিজটি এক্সপ্লেন করব। যদি তোমরা কেউ নষ্টনীড় সিরিজ 1টি দেখতে চাও, তবে আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রেখেছি, দেখে নিতে পারো। তোমাদের যদি আমার এই এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই করে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ অনেক ভোর ভোর উঠে পড়েছে অপু। বলা যায় সারা রাতই ভালোভাবে ঘুম হয়নি তার। চা করতে করতে অপুর এত বছরের সাজানো গোছানো পারফেক্ট সংসারের কথা ভাবছিল সে। যে স্বামীকে সে এতদিন তার আইডল ভেবে এসেছে, জীবন দিয়ে ভালোবেসেছে, তার আসল রূপ জানতে পেরে অপু হতবাক। চা খেয়ে অপু তার মেয়ে মিঠিকে উঠিয়ে দিল। তৈরি হতে হবে তো। আজ অপুর তাহারই তিলে তিলে সাজিয়ে তোলা সংসারের শেষ দিন। আজ অপু তার মেয়েকে নিয়ে আলাদা ঘরে শুয়েছে। আজ তার ভালোবাসার মৃত্যু। ঋষভ অন্য রুমে। অপু ঋষভের ঘরে গিয়ে দেখল ঋষভ মাটিতে পড়ে আছে, আর চারিধারে পড়ে রয়েছে প্রচুর ওষুধ। ঋষভ ও ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। চিৎকার করে উঠল অপু। সেখানে ছুটে এলো ঋষভের ভাই রিতম এবং তার বউ স্মিতা। ওরা কদিন তো এখানেই ছিল। এলো ঋষভের মা। এবার 10 ঘন্টা আগের ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। মানে গোধূলির গ্রাম থেকে ওর বোনের মুখে সব কথা শুনে অপু সোজা ঋষভের কলেজে গিয়ে সেখানে গোধূলির জাস্টিস পেপারে সাইন করে আসে এবং উকিলের কাছে গিয়ে ডিভোর্স ফাইল করে। বাড়ি ফিরে স্নানে ঢুকেছিল অপু। অপু দেখল তার প্রেগন্যান্সি টেস্ট কিটটা পজিটিভ এসেছে। গোধূলি পোশাকের কথা মনে পড়ে গেল অপুর। ও বলেছিল ওর গর্ভেও ঋষভের সন্তান রয়েছে। ঋষভকে কলেজ থেকে ফোন করে অপুর গোধূলি পোশাকের জাস্টিস ফাইলে সাইন করার কথাটা জানিয়েছেন। ঋষভ রেগে গিয়ে বাথরুমের দরজা জোরে জোরে ধাক্কা দিয়ে বলল, অপু, তুমি নিজেকে কি ভেবেছোটা কি? তোমার সাহস কি করে হয় আমার কলেজে যাওয়ার? বাথরুম থেকে বেরিয়ে অপর্ণা বলল, শুধু কলেজে যাইনি, গোধূলির বাড়িতেও গেছিলাম। ঋষভ বলল, আমাদের মধ্যে কথা বলার সব রাস্তা তুমি শেষ করে দিচ্ছ অপু। অপু বলল, রাস্তা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। যতটুকু বাকি সেটা না হয় কোর্টেই হবে। মাথা নিচু করে নিজের ঘরে বসে রয়েছে ঋষভ। ওর মা ওর কাছেই রয়েছে। ঋষভ বলল, অপর্ণার জন্য আমার চাকরিটা বোধ হয় চলে যাবে মা। ওর মা বলল, অত সস্তা নাকি? ওর একটা শোয়ে কিচ্ছু প্রমাণ না হলেও তোর চাকরিটা চলে যাবে? ঠিক সেই মুহূর্তে ঘরে ঢোকে অপু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেবার জন্য। এই রাতের থেকেই অপু অন্য ঘরে শোবে। ঋষভের মা বলল, বৌমা, আমার ছেলে নির্দোষ জেনেও তুমি কেন এরকম করছো? অপু বলল, আপনার ছেলে ঠিক কতটা নির্দোষ সেটা না হয় আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন মা, আমার বলতেও রুচিতে বাঁধে। ঋষভ বলল, কার থেকে কি শুনে এসেছো? আমার সাথে কথা না বলে আমার উপর মিথ্যে অ্যালিগেশন আনছো, তাও আবার গোধূলির মতো একটা মেয়ের জন্য। অপর্ণা বলল, ঋষভ, তুমি যদি মনে করে থাকো যে তুমি একটা অন্য মেয়েকে আমার সামনে ছোট করে আমার সিম্প্যাথি গেইন করবে, তাহলে তুমি আমায় কোনোদিন চেনোইনি। নম্রতা আর সৌম্য রাতে ডিনার করতে করতে বলল, ওই বাড়িতে এখন কি হচ্ছে কে জানে। সৌম্য বলল, অপর্ণা খুব স্ট্রং মেয়ে, ও ঠিক সব সামলে নেবে। নম্রতা বলল, একটা আইডিয়াল কাপল কিভাবে ভেঙে গেল চোখের সামনে। সৌম্য বলল, এবার বুঝলি আইডিয়াল বলে কিচ্ছু হয় না। অপু নিমুকে মানে নম্রতাকে ফোন করে বলল, যত জলদি পারিস আমার জন্য একটা চাকরি আর একটা ভাড়া বাড়ি দেখ। এবার অপু ঘুমোতে গেল, আর সকালে উঠেই দেখলো ঋষভের এই অবস্থা। সকলে মিলে ঋষভকে হসপিটালে নিয়ে গেল। নম্রতা আর সৌম্য সেখানে অপুর সাথে দেখা করতে এলে ঋষভের মা এবং ভাই বলল, ভিড় এখানে না করাটাই ভালো, আর যা হয়েছে তার জন্য দায়ী অপর্ণাই। ওর জন্যই আজকে ঋষভ মৃত্যুর দিকে এগিয়ে গেছে। ওদিকে ঋষভের কলেজের স্টাফ রুমে বসে বাকি প্রফেসর, ম্যাডাম এবং ঋষভের সবচেয়ে কাছের বন্ধু প্রশান্ত এই বিষয়গুলো নিয়েই আলোচনা করছে।
প্রশান্ত বলল, কাল যদি কেউ আমার নামে এসব কিছু পোস্ট করে তাহলে আমার চাকরিটাও চলে যাবে। মধুস্মৃতি বলল, ঋষভের চাকরি এখনো যায়নি প্রশান্ত, আর ওর স্ত্রী অপুই তো কলেজে গোধূলির জাস্টিস পেজে সাইন করেছে। এখন সে তো নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই করেছে নাকি। নিমু আর সৌম্য গেছে অপর্ণার উকিলের কাছে। উকিল বলল, ভাগ্যিস ডিভোর্স নোটিশটা ঋষভের কাছে এখনো পৌঁছায়নি। নিমু বলল, অপু উইথড্র করছে না নোটিশটা, শুধু একটু সময় চাইছে। উকিল বলল, ওনাকে বলুন মাথা ঠান্ডা রেখে মিউচুয়ালি কাজটা করতে। ওদের একটা বাচ্চা আছে, আমরা সবাইকেই এই ডিসিশনটাই দিই। তাছাড়া কোথাও গিয়ে ঋষভ তো রিপেন্টও করছে, তাই না? অন্য একটা মেয়ের জন্য নিজের হাজবেন্ডের বিরুদ্ধে কোর্টে যাওয়া, তাও আবার এই অবস্থায়। পরদিন সকালে ঋষভের ভিজিটিং আওয়ার্সে দেখা করতে যাওয়ার কথা ছিল অপুর। সেই সময় একটা আননোন নাম্বার থেকে একজন মহিলা ফোন করে বলল যে স্কুলে একটু আসতে হবে, মিঠির মাথা ফেটে গেছে। এবার কলেজের সব প্রফেসররা ঠিক করেছে যে ঋষভকে হসপিটালে দেখতে যাবে। রায়দা বলল, কি নিয়ে যাবে মধুশ্রী? মধুশ্রী বলল, কন্ট্রাকচুয়াল একটি মেয়ে নতুন জয়েন করেছে, তাকে দিয়ে কিছু ফুল আনিয়েছি। মেয়েটির নাম সুরমা, খুবই ব্রাইট মেয়েটি। নাম করতেই সুরমা সেখানে এলো একতরা গ্ল্যাডিওলার ফুল নিয়ে, ওদের নিয়ে যাওয়ার জন্য। সুরমা কলকাতায় নতুন এসেছে, তাই একটা ভালো ভাড়া বাড়ি খুঁজছে। মধুশ্রী বলল, প্রশান্তকে বলতে পারো, ও সব ব্যবস্থা করে দেবে। সব স্টাফেরা মিলে সেই ফুল নিয়ে গেল ঋষভকে দেখতে। সুন্দর ফুলগুলো স্টাফ রুমে সাজিয়ে দিল স্মিতা। ঠিক তখন থেকেই ঋষভের হঠাৎ করে হাঁচি, কাশি আর সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলো। কেউ বুঝতেই পারছে না হঠাৎ করে কি হলো। এই তো সব ঠিকই ছিল। ডাক্তার এসে সঙ্গে সঙ্গে অক্সিজেন মাস্ক পরালো, ইঞ্জেকশন দিল, তাও কমছে না। খুব কষ্ট পাচ্ছে ঋষভ। অপর্ণা ওদিকে হন্তদন্ত হয়ে ছুটলেও মিঠির স্কুলে গিয়ে খোঁজ নিয়ে দেখলো মিঠির কিচ্ছু হয়নি, বেশ সুস্থই আছে ও। অপর্ণাকে কেউ ভুয়ো ফোন করেছিল। মিঠিকে বাড়িতে ড্রপ করে দিয়ে অপর্ণা আর নিমু চলল হসপিটালে। ভিজিটিং আওয়ার্সে এখনো ৮ ঘন্টা বাকি আছে। সেখানে পৌঁছে দেখলো ঋষভের এই অবস্থা। হকচকিয়ে গেল অপর্ণা। এরপর সে দেখলো ঘরে গ্ল্যাডিওলা ফুল। অপু বলল, আরে এ ফুল কে আনলো এখানে? গ্ল্যাডিওলাতে তো ঋষভের প্রচন্ড অ্যালার্জি, এক্ষুনি বাইরে ফেলুন ফুলগুলোকে। ফুলগুলো বাইরে নিয়ে গেলে ঋষভ একটু ঠিক হলো। বাড়ি ফিরে ওই নম্বরটাতে বারবার ফোন করলো অপর্ণা, কিন্তু নাম্বারটা নট রিচেবল দেখাচ্ছে। তখন সেখানে রিতমের স্ত্রী স্মিতা এলো। বলল, দি ভাই, ভুল তো মানুষ মাত্রই হয়, তার জন্য প্রায়শ্চিত্ত থাকে, অনুশোচনা থাকে, তাকে একবার ক্ষমা করে নেওয়া যায় না? অপু বলল, আমরা গোধূলির সঙ্গে খুব বড় অন্যায় করে ফেলেছি স্মিতা। স্মিতা বলল, গোধূলি আর নেই দি ভাই, সেটা পাস্ট। অপু বলল, এই গোধূলিরাই বারবার পাস্ট হয়ে যায় বলেই জাস্টিস আটকে থাকে। সাজানো গোছানো সংসারের আড়ালে যেভাবে স্ত্রীরা অন্য মেয়ের দিকে আঙুল তুলে নিজের ঘর বাঁচায়, সেভাবেই আমি বাঁচাবো আমার সংসার। অপু উঠে দাঁড়াতে গেলে তার মাথাটা ঘুরিয়ে যায়। স্মিতা ধরে ফেলে বলে, প্রেসারটা বোধহয় বেড়েছে। কিন্তু অপু তো জানে যে সে দ্বিতীয়বার প্রেগনেন্ট। সবকিছু ঠিক ভুল এখন কিছুই তার মাথার মধ্যে কাজ করছে না। দিশেহারা হয়ে পড়েছে অপু। পরদিন সকালে ঋষভের মা অপুকে বলল, ঋষভ বাড়ি ফেরার আগেই এফআইআরটা উইথড্র করে নাও। গোধূলির বাড়ির লোক পর্যন্ত আইন আদালত করেনি, আর তোমার কিসের এত দরদ? ঋষভ ঘুমাচ্ছে। হঠাৎ করে সে নিঃশ্বাস নিতে পারছে না। প্রচন্ড ঘেমে গেছে, ছটপট করছে, হাত পা কাঁপছে। হঠাৎ নার্স ঢুকে পড়ে এবং দেখে যে ঋষভের এই অবস্থা। তৎক্ষণাৎ ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে বলে, ঘরের এসি বন্ধ কেন? জলদি এসি চালাও। নার্স বলল, ওনার বাড়ির লোকেরাই ফোন করে বলেছে ওনার এসিতে অসুবিধা হয়। সেখানে অপর্ণা এসে পৌঁছায়। তখন ডাক্তার বলেন, আপনারা বলেছেন এসি বন্ধ রাখতে, জানেন না যে এই রুমে কোনো ভেন্টিলেশন নেই? ওনার একটা প্যানিক অ্যাটাক হয়েছে। অপু বলল, আমরা তো বলিনি।
তাছাড়া ওর অ্যাকিউট ক্লস্ট্রোফোবিয়া আছে। ডাক্তার বলল, আপনারা বলেননি, তাহলে কে বলল? ভেবেছিলাম ওনাকে 1-2 দিনের মধ্যে ডিসচার্জ করব, কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি ওনাকে আর কিছুদিন অবজারভেশনে রাখতে হতে পারে। প্রীতম, স্মিতা আর নিমু এসেছে ঋষভকে দেখতে। ঋষভ অপুর হাত ধরে বলল, অপু, আমাকে কেউ মারার চেষ্টা করছে। ডাক্তার বলল, এখানে আপনাকে কে মারবার চেষ্টা করবে? বাইরে বেরিয়ে রিতম স্মিতাকে বলল, বৌদি ঠিক করে চাইছে, আমিও জানতে চাই। নিমু বলল, আপনি কি বলতে চাইছেন? এসিটা বন্ধ করতে অপু বলেছে? রিতম বলল, হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি। বৌদি ছাড়া আর কেই বা বলতে যাবে? অপু সেখানে চলে এসে বলল, তুমি এভাবে নিমুকে কথা শোনাতে পারো না রিতম। আর আমার সংসার ভাঙবে না থাকবে সেটা নির্ভর করছে তোমার দাদার উপর, ওর চরিত্রের উপর। রিতম বলল, বাহ, চমৎকার। আমার দাদা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর তুমি তাকেই দোষারোপ করছো? আমার দাদা মরে গেলে তুমি কি পাবে বলো তো বৌদি? আরো অনেক বেশি ইন্স্যুরেন্সের টাকা। স্মিতা কোনোভাবে ওদের থামিয়ে নিয়ে ওখান থেকে চলে গেল। অপু নিমুকে বলল, এখনো আরো কত কিছু শুনতে হবে আমাকে? এই রিতমকেই আমি বিয়ের পর থেকে কত যত্ন করেছি বলতো। নিমু বলল, রিতমের কথা বাদ দে, কিন্তু কেউ তো একজন ফোন করে বলেছে এসিটা বন্ধ করতে। অপু বলল, এক্স্যাক্টলি। মিঠির স্কুলের ভুয়ো ফোন, হসপিটালে ফোন, এই সব কিছুই একটা কাকতালীয়। ক্লাস টিচারের ফোন এসেছিল, সে একজন মহিলা ছিল। হসপিটালেও কি কোনো মহিলাই ফোন করলো? নিমু বলল, অপু, বিয়েটাকে কি সেকেন্ড চান্স দেওয়া যায় না? অপু চুপ করে রইল। বাড়িতে এসে নিমু সৌম্যকে বলল, প্রথম ফোনটা যখন করলো তখন অপুর যাওয়ার কথা ছিল ভিজিটিং আওয়ার্সে ঋষভের সঙ্গে দেখা করতে। ওদিকে ঋষভের কাছে গ্ল্যাডিওলা ফুল থাকায় ওর তখন প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল। গ্ল্যাডিওলাতে যে ঋষভের শ্বাসকষ্ট হয় সেটা অপু ছাড়া আর কেউই জানতো না। অপু স্কুল থেকে মিঠিকে নিয়ে ওর বাড়িতে ড্রপ করে হসপিটালে গেলে তখন অনেক দেরি হয়েছে। ঋষভ তখন প্রচুর কষ্ট পাচ্ছিল। সৌম্য তখন বলল যে অপুকে স্কুলে আটকে রাখার জন্যই কি কেউ ফোনটা করেছিল? নিমু বলল, এটা হাইলি পসিবল। সুরমা ওর মা মনোরমা দেবীকে একটা নতুন স্মার্টফোন কিনে দিয়েছে। পুরনো বোতাম টেপা ফোনটা হারিয়ে গেছে। মনোরমা বলছে, এই ফোনটা আমি কিছুই বুঝতে পারছি না। সুরমা বলল, অনেক রাত হলো মা, এবার শুতে যাও, আমাদের বাড়ি শিফটিং আছে আবার। মনোরমা দেবী বললেন, হ্যাঁ রে রমা, ওই বাড়িটা তোর কলেজের কাছেই তো? সুরমা বলল, হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না। অপু ওই ভুয়ো ফোনটা কে করেছিল তা জানতে রাইট কলার ডাউনলোড করেছে। সেখান থেকে জানতে পারলো মনোরমা বিশ্বাস নামে কেউ একজন এই ফোনটা করেছে। এদিকে সুরমা ওর মার প্রেসক্রিপশনটা বের করলে সেখানেও মনোরমা বিশ্বাসের নামটাই লেখা ছিল। সকালে ভিজিটিং আওয়ার্সে অপু হসপিটালে গিয়ে প্রথমে রিসেপশনে জানতে চাইলো যে কাল এসি বন্ধ করার জন্য যে কলটা এসেছিল সেটা কি কোনো মহিলার ছিল। কাল সকালে ডিউটিতে ছিল অপর্লা বলে একটি মেয়ে। সে এসে বলল, হ্যাঁ, একজন মহিলাই ফোনটা করেছিল। অপু রিসেপশনে থাকা মেয়েটিকে বলল, ভিজিটিং আওয়ার্স আর মাত্র 5 মিনিট বাকি, তাহলে কি আমি এখানে অপেক্ষা করব না ভিতরে যেতে পারি? মেয়েটি বলল, আপনি একা থাকলে যেতে পারেন। সুরমা মধুশ্রীদিকে বলল যে আমি একটা বাড়ি পেয়েছি ওই গোল চক্করটার কাছে। মধুশ্রী বলল, আরে, ওখানেই তো প্রফেসর গঙ্গোপাধ্যায়ের বাড়ি, কলেজ থেকে অনেক সামনে। আরেকজন রিসেপশনিস্ট এসে তখন অপলাকে বলল যে ভিতরে পাঠালে নাকি? অপলা হ্যাঁ বলায় মেয়েটি বলল, আরে অলরেডি একজন পারমিট করে গেছে তো। ভিতরে ঢুকতে যাবে অপু দেখল সেখানে প্রশান্ত আগে থেকেই বসে আছে। ঋষভ প্রশান্তকে বলছে, ওষুধের এতটা সাইড ইফেক্ট হবে কে জানতো? তুই যে করেই হোক আমাকে এখান থেকে ডিসচার্জ করে বার কর। প্রশান্ত বলল, দুম করে এরকম ঘটে যাবে কে জানতো বলতো? ঋষভ বলল, তুই যা ডোজ বলেছিলি আমি একদম তাই নিয়েছি। প্রশান্ত বলল, আরে আমি তো ডাক্তার নই,
ডাক্তার আমায় যা বলেছিল যে 10টার কম নিলে কোনো লাইফ রিস্ক থাকে না, আমি সেটাই বলেছি তোকে। প্রশান্ত আরো বলল, যে তুই ভোরের আলো ফোটা পরেই নিয়েছিলি তো? ঋষভ বলল, অবভিয়াসলি। তাও যে কেন শরীর খারাপ হলো এত? কিন্তু আমার কোনো উপায় ছিল না। চাকরিটা বিয়েটা বাঁচাতে এটুকু আমায় করতেই হতো। অপু ওদের কথা যত শুনছে তত ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এত বড় নাটক, পুরোটাই সাজানো। তার মানে গিল্টি ফিলিং এর জন্য ও আত্মহত্যা করতেই যায়নি? ঠিক কতটা নিচে নামতে পারে ঋষভ? এতদিনের চেনা মানুষটাকে চিনতেই পারছে না অপু। প্রশান্ত বলল, এখন কেন তুই এত ভয় পাচ্ছিস বলতো? ঋষভ বলল, আমায় কেউ কোনো ক্ষতি করতে চাইছে। প্রশান্ত বলল, যে গোধূলি ইজ ডেড, তাহলে তোকে কে খুন করতে চাইবে? ভিতরে না ঢুকে ওখান থেকে সোজা বাথরুমে গেল অপু। মাথা ঘোরাচ্ছে, প্রচন্ড কান্না পাচ্ছে, যন্ত্রণায় ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। মুখে হাতে জল নিয়ে ওখান থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলে মাথা ঘুরিয়ে পড়ে গেল অপু। নার্সরা সবাই ছুটে এলো সেখানে। তলপেটে প্রচন্ড যন্ত্রণা। অপু চিৎকার করে বলল, কোনো গাইনোকোলজিস্টকে ডাকুন প্লিজ, আমি প্রেগনেন্ট। এই কথাগুলো শুনতে পেলেও সেখানে দাঁড়িয়ে থাকা রিতম। সুরমা নতুন ঘরে শিফট করলো। বাড়িটা অপুর বাড়ির কাছেই। জানলা দিয়ে অপুর বাড়ির রান্নাঘরের জানলাটা দেখা যায়। বাড়ি ফিরলে ঋষভের মা বলল, এত ভালো খবরটা দেওনি তুমি? দেখেছো তো, ঈশ্বরও চান তোমরা একসাথেই থাকো। সেই সময় নিমু এসে বলল, আমাকেও বললি না ব্যাপারটা? অপু বলল, আমার নিজেকেই বলতে অনেক সময় লেগে গেছে রে। অপু বলল, তোর সঙ্গে আমার অনেক কিছু কথা আছে। নিমু বলল, আমারও আছে। মনোরমা দেবী বললেন, এই নতুন বাড়িটা বেশ, আলো হাওয়াটা ভালো। হ্যাঁ রে রমা, কন্ট্রাক্টটা শেষ হয়ে গেলে কি করবি? সুরমা বলল, অন্য কলেজে চেষ্টা করব। এই মুহূর্তে কলকাতার এক্সপিরিয়েন্সটা খুবই জরুরি। অপুর কথা শুনে নিমু অবাক হয়ে বলল, কি বলছিস তুই? পুরোটাই মিথ্যে? অপু বলল, ওষুধগুলো সত্যি, ওষুধ খাওয়াটা সত্যি, কিন্তু আবেগটা সত্যি নয়। নিমু বলল, আমি ভাবতে পারছি না মানুষকে যে আর কতভাবে চিনব। অপু বলল, নিমু, এই কেসটাই আমাকে কোথাও একটা পৌঁছাতেই হবে। নিমু বলল, গোধূলির বাড়ি থেকে কেউ না চায়, তাহলে তোর একার চাওয়াতে কি হবে? অপু বলল, কিন্তু আমার পেটে যে এসেছে, সে তো কোনোদিনও আমাকে ক্ষমা করবে না নিমু। আমি গোধূলির সন্তানকে চলে যেতে দিয়েছি শুধুমাত্র বরকে আঁকড়ে, সত্যিটাকে মিথ্যে ভেবে। আমাকে তো প্রায়শ্চিত্ত করতেই হবে। নিমু বলল, যে মেয়েটা ফোন করেছিল সে কিছু একটা চায়। অপু বলল, কিন্তু সেই চাওয়ার সঙ্গে আমার চাওয়ার কি সম্পর্ক আছে? নিমু বলল, হয়তো নেই, আবার হয়তো আছে। মেয়েটা ঋষভদার কিন্তু ভালো চায় না। ভেবে দেখ, মিঠির কিন্তু কিচ্ছু হয়নি, কিন্তু তুই দেরিতে পৌঁছায় ঋষভদার শ্বাসকষ্টের সোর্সটা অনেক দেরিতে জানা গেছে। আজ ডিসচার্জ করে বাড়ি নিয়ে যেতে এসেছে অপু ঋষভকে। ডক্টর অপুকে ঋষভের রেগুলার কাউন্সিলিং এর ব্যাপারটা দেখে নিতে বলল। বাড়ি ফিরে অপু দেখল যে বড় প্যাকেটের 1 প্যাকেট মিষ্টি কে দিয়ে গেছে। কে দিল জানতে চাইলে রুমস বলল, যে উল্টো দিকের বাড়িটাই একজন নতুন ভাড়াটিয়া এসেছে, সেই দিয়ে গেছে। অপু আর ঋষভ রুমে ঢুকে দেখলো যে বিছানায় একটা গিফট রয়েছে। ঋষভ অপুকে থ্যাঙ্কস বললে অপু বলল, আমি দিইনি, হয়তো রিতম বা স্মিতা দিয়েছে। ঋষভ বলল, অপু, পুরনো সব কিছু ভুলে আমাদের আবার নতুন করে শুরু করা যায় না? আমাদের মধ্যে যে নতুন একজন আসছে তার কথা ভেবে। অপু বলল, আমার মানসিক অবস্থা ভালো নেই, আর কথা না বলাই ভালো। ঋষভ বলল, কথাগুলো বলে ফেলাই ভালো। আচ্ছা, কি করলে আমাদের মধ্যে এই গোধূলি নামটা আর আসবে না বলো তো? অপু বলল, সত্যি, সব সত্যিটা আমাকে জানতে হবে। ঋষভ বলল, এটা ঠিক যে গোধূলির সাথে আমি একটা সম্পর্কই জড়িয়ে পড়েছিলাম। আমি ভালোবেসেছিলাম ওকে, কিন্তু ওই অ্যাবিউজটা, ওই এক্সপ্লয়টেশন আমি করিনি। ওই বাচ্চাটা আমার নয়, ওটা কার সেটা আমিও জানি না।
গথুলি আমাকে কোনোদিনই ভালোবাসেনি, ও আমাকে ইউজ করেছে। অপু বলল, যেমন তুমি আমাকে ইউজ করেছো। ঋষভ বলল, আমি তোমায় ইউজ করিনি, ভয় পেয়েছিলাম যদি তোমায় হারিয়ে ফেলি। একটা গিল্টও কাজ করছিল মনে মনে, না হয় সুইসাইড করতে যাই। অপু, তোমার জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। অপু মনে মনে হাসল ঋষভের এই নাটকীয় কথাবার্তা শুনে। অপু ঘর থেকে চলে গেলে ঋষভ গিফটটা খুলল, দেখলো একটা পারফিউম, কিংস ব্র্যান্ডের, সাথে একটা চিরকুট। সেটাতে লেখা রয়েছে, মন্ত্রী চেনে রাজাই রাজাই, গন্ধ নিজের সময় সাজায়, কর্ম ফেরে নিজের দিনে, কি সুগন্ধ সে আশ্বিনে। সুরমার মনে পড়ে জামশেদপুরে তার বাবার কলেজে কাজ করার সময় কিভাবে ঋষভের সাথে তার দেখা হয়েছিল, কথা হয়েছিল। আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছিল। তারপর ওরা একটা সম্পর্কে জড়িয়ে যায়। সম্পর্কটা শারীরিক পর্যন্ত হয়ে উঠেছিল। আর তারপর ঋষভের বিট্রে করা। এই কিংসের পারফিউমটা সুরমার বাবা ইউজ করত। সুরমা তার বাবাকে খুবই ভালোবাসতো, তাই এই পারফিউমটা সুরমাও ইউজ করত। মিষ্টির প্যাকেটটা খুলতে অপু তার ভিতর থেকেও একটা চিরকুট পেল। লেখা রয়েছে, সত্যি খোঁজার জন্য অভিনন্দন। ঋষভের মোবাইলে একটা ফোন এলো। কেউ বলল, উপহার ভালো লেগেছে স্যার। ঋষভ কে বললে ফোনটা কেটে দিল। ফোন ব্যাক করলে দেখা গেল যে ফোনটা নট রিচেবল। আবার প্যানিক শুরু হয়ে গেছে ঋষভের। পারফিউমের গন্ধটা বারবার চেনার চেষ্টা করছে ঋষভ। সেখানে রিতম আসে ঋষভের ওষুধগুলো দিতে। রিতমের ওর দাদাকে দেখে একটু অস্বাভাবিক মনে হয়। রিতম বলল, কে দিয়েছে পারফিউমটা? ঋষভ বলে যে নাম লেখা নেই। রিতম থাকাকালীনই আবার ফোনটা আসে। ঋষভ রিতমকে বলে, একটা দরকারি কল এসেছে, আমাকে একটু একা থাকতে দিবি। রিতম চলে যায় সেখান থেকে। ফোনটা রিসিভ করলে একজন মহিলা সেই চিরকুটে লেখা কবিতাটা আবার আওড়ালো। ঋষভ কে কথা বলছো জানতে চাইলে আবার ফোনটা কেটে গেল। এরপর রিতম যায় অপুর কাছে, গিয়ে বলে, বৌদি তুমি কি দাদাকে ওই পারফিউমটা দিয়েছো? দাদার কি পারফিউমে অ্যালার্জি আছে? অপু বলল, না তো। আর আমি তো দিইনি, ভাবলাম তোমরা দিয়েছো। রিতম বলল, না তো, আমরাও তো দিইনি। তাহলে কে দিল? ওই গন্ধটাতে দাদা কেমন জানি প্যানিক করছে। সুরমা সারাক্ষণ সেই জানলায় দাঁড়িয়ে থাকে, যেখান থেকে অপুদের রান্নাঘরের জানলাটা দেখা যায়। রাতে ঋষভ ঘুমিয়ে গেলে ওর ঘরে আসে অপর্ণা। খুঁজতে থাকে সেই পারফিউমটা। ঘরের কোথাও না পেয়ে সেটা ডাস্টবিনে চেক করলে দেখা যায় ডাস্টবিনে সেটা রয়েছে। ঋষভ ফেলে দিয়েছে ওটা। অপু ও রান্নাঘরের জানলায় গিয়ে তার নতুন আসা ভাড়াটেয়ার জানলাটার দিকে তাকালো। দেখতে পেল যে ঘরের আলো জ্বলছে। সেদিন রাতেই ডিনার টেবিল মনোরমা দেবী সুরমাকে বলে, আমি এখনো বুঝতে পারি না রমা, কেন যে তোর বিয়েটা ভেঙে গেছিল। মা তো কষ্ট হয়, যতদিন আছি আছি, যখন থাকবো না তখন এই বিশাল পৃথিবীতে তুই একা। সুরমা মনে পড়ল যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল, সে কিভাবে এসে নোংরা ভাষায় গালাগালি দিয়েছিল সুরমাকে। মনোরমা দেবী বললেন, সেদিন কি হয়েছিল তুই আমাকে কিন্তু কিছুতেই বললি না। বাইরের বেলকনিতে এসে অপু ফোন করলো নিমুকে। মিষ্টির বাক্সে পাওয়া চিরকুটের কথাটা বলল। এটাও বলল যে উল্টো দিকের বাড়িতে যে ভাড়াটিয়া এসেছে তারা দিয়ে গেছে। কিন্তু কেন কেউ মিষ্টির বাক্সে এরকম চিরকুট লিখে রাখলো? অপু বলল, এই সবটা আমাকে খুব তাড়াতাড়ি জানতে হবে। ঋষভের এই নাটকটা জানার পর এই অভিনয়টা আমি আর কন্টিনিউ করতে পারছি না। পারফিউমের ব্যাপারটা জানালো অপু। বলল, আমাদের বাড়িতে কেউ ওই পারফিউমটা দেয়নি। নিমু বলল, বলছিস পারফিউমে ওর কোনো অ্যালার্জি নেই, তাহলে পার্টিকুলার একটা পারফিউমের ফ্রেগনেন্সে প্যানিক করছে কেন ঋষভদা? অপু বলল, নিমু তোর মনে আছে আমরা যখন ড্রয়িং ক্লাসে যেতাম তখন সেখানে একটা ধূপ জ্বালানো হতো। সেই পার্টিকুলার ধূপের গন্ধটা আজও যখনও পাই তখন সেই ড্রয়িং ক্লাসের কথাটাই মনে পড়ে। হয় না, এক একটা গন্ধে এক একটা স্মৃতি। নিমু বলল, তাও মানে এই গন্ধটা ঋষভদের কোনো একটা স্মৃতিকে ট্রিগার করছে?
এই ঘটনাগুলো থেকে একটা বিষয় ক্লিয়ার, যে কেউ একজন ঋষভের ক্ষতি করতে চাইছে। তাছাড়া আমি যে কোন সত্যি খুঁজছি সেটা জানার জন্য তাকে আমাদের জীবনের খুব কাছাকাছি থাকতে হবে। অপু বলল। নিমু বলল, কাছাকাছি যে নেই সেটাই বা আমরা জানছি কি করে? সকালে উঠে অপু প্রথমেই যায় সেই নতুন ভাড়াটিয়ার বাড়িতে। মনোরমা দেবী দরজা খুললে অপু বলল, নমস্কার, আমি সামনের বাড়িতে থাকি। আপনারা কাল আমাদের বাড়িতে মিষ্টি দিয়ে এসেছিলেন না? মনোরমা দেবী বললেন যে, ও সেটা আমি নয়, আমার মেয়ে। এই বলে সুরমাকে ডাকলো। সুরমা অপুকে দেখে এক পলক তাকিয়ে থাকলো। এরপর অপুকে ভিতরে আসতে বলে চা খাওয়ানোর জন্য। সুরমা চা করতে গেলে মনোরমা দেবী বললেন, আমরা এর আগে জামশেদপুরে থাকতাম। ওখানে ওর বাবা একটা কলেজে কাজ করত। তারপর ওর বাবা মারা গেলে সুরমাই চাকরিটা পেল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মেয়েটা আর পড়তে পারলো না। কিন্তু জানো, ওর পড়াশোনার মধ্যে একটা খিদে ছিল। সুরমা চা দিতে এলে মনোরমা দেবী উঠে ভিতরে গেলেন। অপু বলল, মিষ্টিটা বেশ ভালোই ছিল, আর ওর ভিতরে একটা চিরকুট ছিল। সুরমা বলল, চিরকুট? অপু বলল, হ্যাঁ, আপনি দেননি? সুরমা বলল, কই না তো, আমি কেন দিতে যাব? কি লেখা ছিল ওতে? অপু বলল, সত্যি খোঁজার জন্য অভিনন্দন। সুরমা হঠাৎ বলল, যে খুঁজে পেলেন সত্যি? এরপর একটা কফি শপে কফি খেতে খেতে অপু নিমুকে বলল, যে আমার কাছে একটা চিরকুট ছাড়া তো সন্দেহ করার মতো কিছুই নেই। নিমু বলল, কেন, পারফিউম? তোরা যখন ছিলি না তখন একমাত্র ওই এসেছিল। অপু বলল, তা বললে সোজা বেডরুমে চলে যাবে? নিমু বলল, যে ডটগুলো একটু ভালো করে ভাব। অপু বলল, আমি রাইট কলার ডাউনলোড করেছি, সেটা থেকে জানতে পেরেছি যে ফোনগুলো আসছে সেই ফোন নাম্বারটা মনোরমা বিশ্বাসের নামে। নিমু বলল, নাম্বারটা আমাকে দে তো। আমাদের ক্যাফেতে একজন আসেন, উনি মোবাইলের কোনো কোম্পানিতে চাকরি করেন, খুব ভালো পোস্টে আছেন। আমি একবার বলে দেখি, যদি আমাদের হেল্প করে, যদি লোকেশনটা জানতে পারা যায়। অপু বলল, বলে দেখ না, তাহলে তো খুব ভালো হয়। এমনিতেও তো আমরা পুলিশের কাছে যেতে পারবো না, কারণ সেরকম কোনো ক্ষয়ক্ষতি তো আর হয়নি। নিমু বলল, ভয় দেখানোটাই হয়তো উদ্দেশ্য ছিল, বা তোকে কোনো সত্যির দিকে ঠেলে দেওয়াটা। বাড়ি ফিরলে অপু দেখলো যে কলেজ থেকে আবার কলিগরা দেখতে এসেছে। অপু সকালকে মিষ্টি দিল। মধুস্মৃতি বলল, যে এবার আর ফুল আনিনি, আগের বার যা কাণ্ড হলো। আসলে ওই নতুন মেয়েটা, ও জানতো না ও নিজেও রিপেন্ট করছে। অপু বলল, কে এনেছিল? মধুস্মৃতি বলল, আমাদের কলেজে একজন নতুন জয়েন করেছে, কন্ট্যাকচুয়াল, কিন্তু মেয়েটি বড় ভালো, তোমাদের পাড়াতেই থাকে। অপু বলল, আমাদের পাড়াতে? কি নাম? মধুস্মৃতি বলল, সুরমা। ওদিকে সবাই চলে গেলেও প্রশান্ত ওইখানে বসে রইল। ঋষভ প্রশান্তকে ওই নাম্বারটা দিল, যেটাতে করে বারবার ফোন আসছিল। একজন মহিলা কি সব অদ্ভুত কথা বলছে, আর পুলিশকে ইনভলভ করতে বারণ করলো ঋষভ। মুখে সাথে সাথে মেসেজ করে খবরটা জানালো অপু, যে সুরমা ঋষভের কলেজেই কাজ করে। নিমু মেসেজটা সৌম্যকে দেখালো। ওদিকে মনোরমা দেবী সুরমাকে বলল, যে তোর বাবার ওই পারফিউমটাই লাগিয়েছিস না রে? ওটাতে তোর বাবার কথা খুব মনে পড়ে, তাই না? মনোরমা দেবী চলে গেলে ড্রয়ার থেকে ঋষভের একটা ফটো বের করে সুরমা বলল, পারফিউমটাই শুধু বাবার কথাই মনে পড়ে না, প্রতিশোধের কথাও মনে পড়ে। ফোন নাম্বারটার লোকেশন চেক করে ওরা জানতে পারলো যে লোকেশনটা ওটাই, অপুদের উল্টো দিকের বাড়িটা, নতুন ভাড়াটিয়া। কলেজে অনুভব আর সাথে আরো যারা গোধূলির জাস্টিস নিয়ে লড়ছিল, তারা প্রিন্সিপালকে বলল, স্যার আপনি তো কিছুই বললেন না ব্যাপারটা নিয়ে। প্রিন্সিপাল স্যার বললেন, আরে কোর্টেই তো বিষয়টা এগোয়নি, কিসের বেসিসে সাসপেন্ড করব? অনুভব বলল, আর যে স্যার সুইসাইড অ্যাটেম্প্ট করলো, সবাই ওনাকে দেখতে গেল, কিন্তু গোধূলি সুইসাইড করলো, মারাও গেল, তারপরও কেউ ওকে দেখতে গেল না। এখন আপনি কিছু না করলে আমাদেরই করতে হবে। প্রিন্সিপাল বলল, কি করবে? অনুভব বলল, প্রয়োজনে রাস্তায় দাঁড়াবো। স্যার, একটা গোটা সিস্টেম
একজন অ্যাবিউজারের পিছনে দাঁড়িয়ে আছে। এটা তো আমরা হতে দিতে পারবো না। প্রশান্ত ফোন করে ওদিকে ঋষভকে বলল যে নেক্সট উইক থেকে কলেজ জয়েন করে যা, নতুন করে হাওয়া তোলার আগেই জয়েন করে নে তুই। এবার অপু আর টিমু দুজনে মিলে যায় সুরমার বাড়ি। তখন বাড়িতে ছিল না সুরমা, কলেজ গেছিল। ভিতরে গিয়ে চা খাওয়ার অছিলায় বলল, সুরমা নামটা কিন্তু খুবই সুন্দর, একটু পুরনো দিনের। নিমু বলল, আচ্ছা আপনার নামটা কি মাসিমা? উনি বললেন, মনোরমা। মনোরমা বিশ্বাস। অপু বলল, আপনার ফোন নাম্বারটা দিন, একা একা বাড়িতে থাকেন, কখন কি দরকার পড়তে পারে। মনোরমা দেবী স্মার্টফোনটা ওদের দিয়েই বলল, তোমরাই নিয়ে নাও, এই ফোন আমি চালাতেই পারি না। আমার একটা বোতাম টেপা ফোন ছিল, সেটা হারিয়ে যাওয়ার পর সুরমা এটা এনে দিয়েছে। নাম্বার নিয়ে অপু দেখলো এই নাম্বারটা সেই নাম্বারটা নয়। অপু বলল, সুরমা বিয়ে করেনি কেন? মনোরমা দেবী বললেন, আমার কপাল। এরপর ওরা সেখান থেকে চলে যায় একটা ক্যাফেতে। কফি খেতে খেতে অপু বলল, এই নাম্বারটা আর ওই নাম্বারটা কিন্তু আলাদা। নিমু বলল, ওটা তো হবেই, আসলে ওটা সেই আগের ফোনের নাম্বারটা যেটা হারিয়ে গেছে। কেউ না চাইলে বাড়ি থেকে এরকম ভাবে ফোন কখনো উধাও হয়ে যায়। সেই সময় কলেজ থেকে অনুভব ফোন করলো অপুকে। বলল, ম্যাম, আমরা একটা ক্যান্ডেল লাইট মার্চ করলে আপনি আসবেন গোধূলির জন্য? আপনি তো বলেছিলেন আপনি গোধূলিকে জাস্টিস দেবেন। ওরা ঋষভ গঙ্গোপাধ্যায়কে জয়েন করিয়ে নিচ্ছে ম্যাম। অপু তখন চুপ করে থাকে। অনুভব বলল, আপনিও তার মানে পাল্টি খেয়ে গেলেন শেষমেশ। সবাই ঠিকই বলেছিল, বাইরের মেয়ের হয়ে কেউই লড়াই করে না। আপনিও তাহলে সোল্ড হয়ে গেলেন ম্যাম। তখন অপু বলল যে আমি এখনো কিন্তু কিছু বলিনি অনুভব, আমি বললাম একটু সময় লাগবে। আর ঠিক কিসের কাছে আমি সোল হয়ে গেলাম? অনুভব বলল, সংসার, প্রতিপত্তি, সিকিউরিটি, স্টেটাস। তখন অপু বলল, আমি কিছুক্ষণ পর তোমাকে জানাচ্ছি অনুভব। এরপর সেই রাতেই ঋষভের বিছানা ঝাড়তে গিয়ে বালিশের তলায় অপু সেই চিরকুটটা পেল। ঋষভ তখন বাথরুমে। চিরকুটটা খুলে কবিতাটা পড়ল অপু। ঠিক সেই মুহূর্তেই ঋষভের ফোনে আবার সেই মহিলার ফোনটি এলো। মহিলাটি সেই কবিতাটিকে আবার আওড়ালো। সঙ্গে সঙ্গে অপু সেই নাম্বারটা নিজের মোবাইলে সেভ করে নেয়। এরপর সকালবেলা অপু আবার যায় সুরমার বাড়িতে। সুরমা তখন যথারীতি কলেজে গেছিল। ওর মা মনোরমা দেবীর হাতে অপু সেই কিংসের পারফিউমটা আবার র্যাপ করিয়ে দিয়ে আসে আর বলে যে সুরমা ফিরলে ওকে দিয়ে দেবেন। সুরমা রাত্রের দিকে ফিরলে সেই গিফটের প্যাকেটটা খুলে দেখলো যে সেই পারফিউমটাকেই অপু আবার ওকে গিফট করেছে। পারফিউমের প্যাকেট থেকে সুরমা আবার একটা চিরকুট পেল। চিরকুটটাতে লেখা ছিল, এভাবে না কথা বলে এবার একটু সামনাসামনি কথা বলা যাক। তখন সুরমা অপুকে মেসেজ করলো, কাল বৈরাগী ক্যাফে, সকাল 11টা। মেসেজটা পড়লো অপু এবং যথারীতি পরদিন সকালবেলা বৈরাগী ক্যাফেতে দেখা করলো সুরমা। সুরমা জিজ্ঞেস করলো, ঠিক কি জানতে চান আপনি? অপু বলল, যতটা সত্যি সবটা বলবে। সুরমা বলতে শুরু করলো, অনেক বছর আগের কথা। স্যার একবার জামশেদপুরে লেকচারের কাজে গেছিলেন। আমি তখন আমার বাবার কলেজে কাজ করি, সেখানেই লাইব্রেরিতে ওনার সঙ্গে দেখা। পরবর্তীকালে সম্পর্কটা গভীরতর হয় এবং একটা সময় প্রতিদিন আমাকে গেস্ট হাউসে নিয়ে যেতেন। আমি তখন মনে মনে ওনার প্রেমে পাগল হয়ে গেছিলাম। অন্যদিকে আমার একটা ছেলের সঙ্গে বিয়েও ঠিক করে রেখেছিল আমার মা। অনেকদিন এভাবে চলার পর হঠাৎ করে দেখি যে স্যার একদিন ফোন তুলছেন না। অনেকবার ফোন করার পর স্যার বলল যে তোমার একটা ফটো পাঠাও আমাকে। যথারীতি আমি আমার শরীরের একটা অনাবৃত ফটো স্যারকে পাঠাই। তখন আমি স্যারের প্রেমে এতটাই মশগুল ছিলাম যে ঠিক ভুল বিচার করতে পারিনি। এরপর থেকেই স্যারের ফোনটা বন্ধ দেখতে পাই। মানে অনেকবার ফোন করার পর স্যার একবার রিসিভ করলে আমি বললাম যে স্যার, আপনি বলেছিলেন আপনার স্ত্রীর সঙ্গে ডিভোর্স করবেন, দিয়ে আমাকে বিয়ে করবেন। স্যার তখন বলেছিলেন, ওইসব ডিভোর্সের কথা বাদ দাও,
আর তোমরা আমার আদরে কেন সন্তুষ্ট থাকতে পারো না? আজ থেকে আমাকে আর ফোন করবে না। তখন আমি বলেছিলাম, স্যার আমার সঙ্গে আপনি এমনটা করতে পারেন না। আমাকে ভয় দেখিয়ে বলেছিল, আমাকে আর এর বেশি ফোন করলে আমার কাছে যে তোমার ফটোটা আছে সেটা পরদিন সকাল থেকে প্রত্যেকটি মানুষের মোবাইলে দেখতে পাওয়া যাবে। এবং পরদিন যথারীতি স্যার ফটোটাকে আমার সেই ফিয়ন্সেকে পাঠিয়ে দিয়েছিল। আমার ফিয়ন্সে বাড়িতে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে আমার মায়ের সামনে। আমি চুপচাপ সেগুলো সহ্য করি। আমার বাবা মারা গেছে, মা একা, তাই কিচ্ছু করে উঠতে পারিনি। রাতের পর রাত ঘুম হয়নি, প্যানিকগ্রস্ত হয়ে গেছিলাম, ডিপ্রেশন চলছিল। সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকতাম, এই বুঝি মোবাইলে আমার ছবিটা দেখতে পাওয়া গেল। এর বেশ কিছুদিন পর আমি দেখলাম গোধূলি বসাকের মি টু পোস্টটা। তখন আমি কলকাতায় কাজে জয়েন করি। অপু বলল, তুমি কি চাও, ঋষভকে মেরে ফেলতে? সুরমা বলল, মেরে ফেললে তো শান্তি পেয়ে যাবে। আমি চাই, আমি যেভাবে দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছি, ডিপ্রেশনে ভুগেছি, কাউকে নিজের যন্ত্রণার কথা বলতে শুদ্ধ পারিনি, সেইভাবেই ঋষভ গঙ্গোপাধ্যায় যেন রাতের পর রাত না ঘুমিয়ে থাকে, প্যানিকে প্যানিকে জরাজীর্ণ হয়ে যা। সবটা শোনার পর অপু বলল, চলো আমার সাথে যাবে? সুরমা বলল, কোথায়? অপু বলল, চলোই না। এরপর অপু মেসেজ করে অনুভবকে জানালো যে হ্যাঁ, সে জয়েন করবে ক্যান্ডেল লাইট মার্চে। এবং গোধূলি পোশাকের বোনকেও ফোন মেসেজ করে জানালো সেদিন জয়েন করার কথা। নিমকে আর সৌম্যকে বাড়িতে আসতে বলল। এরপর সুরমাকে নিয়ে অপু গেল তার বাড়ি। বাড়িতে অনেকক্ষণ আগেই নিমু আর সৌম্য এসে পৌঁছেছিল। ওরা যথারীতি ঋষভের সঙ্গে আড্ডা দিচ্ছিল। বেশ ভালোভাবেই কাটছিল সময়টা। অপু বাড়িতে আসার পর হঠাৎ করে ঋষভকে বলল, ঋষভ আজ একটু শরৎ বাজাবে? ঋষভ বলল, কেন, হঠাৎ করে আজ তোমার শরৎ শোনার ইচ্ছে হলো? তখন অপু বলল, না আমি ঠিক শুনবো না, শুনবে আমার এই বান্ধবীটি। এরপর সে সুরমাকে ডেকে নিয়ে আসে। সুরমাকে দেখার পরই ঋষভের হাত পা কাঁপতে থাকে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আবার সুরমা হাতে করে সেই ফুল গ্ল্যাডিওলার নিয়ে এসেছিল, তাতে করেও শ্বাসকষ্ট শুরু হয় ঋষভের। বারবার বলতে থাকে, ওই ফুলগুলো নিয়ে বাইরে যাও, বাইরে যাও। অপু বলে, গোধূলি বসাক, সুরমা বিশ্বাস, অপর্ণা গঙ্গোপাধ্যায়, আরো কত মেয়ের জীবন তুমি এভাবে নষ্ট করেছো বলতে পারো? এরপর আমরা দেখতে পাই যে সবাই মিলে রাস্তায় নেমেছে গোধূলি বসাককে জাস্টিস দেওয়ার জন্য। সবাই মোমবাতি জ্বালিয়ে গোধূলি বসাকের ফটোর সামনে প্রে করছে, যাতে এই রকম হাজারো মেয়েরা এরকম নোংরা মানসিকতার মানুষদের হাত থেকে মুক্তি পায়, ঠিক জাস্টিস তারা পায়। তো বন্ধুরা, এভাবেই এই সিরিজটিকে এখানেই শেষ করা হয়েছে। আমার এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য